প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছে গেছেন। তিনি গতকাল দানিয়েল থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং গতকালকেই তিনি পৌঁছে গেছেন। দীর্ঘ প্রায় ৮০০-৯০০ কিলোমিটার পথ তিনি ৫-৫.৫ ঘন্টা দানিয়াল থেকে ট্রেনে করে, খুবই গতিসম্পন্ন ট্রেন, অত্যাধুনিক ট্রেন, সেই ট্রেনে করে তিনি মালয়েশিয়া থেকে প্রথমে আসেন দানিয়াল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর সেখান থেকে ট্রেনে করে বেইজিংয়ে রওনা হয়েছে। এই যে ট্রেনে করে তিনি বেইজিং পর্যন্ত আসলেন, তিনি দানিয়াল থেকে প্লেনে করে বেইজিংও আসতে পারতেন, কিন্তু কেন এই ৫ ঘন্টা? এইটা নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। এই যে ৫ ঘন্টার সময়ের মধ্যে তারেক রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন একটা ধারণা দিতে চাইল যে দেখো, আমাদের যোগাযোগ নেটওয়ার্ক, আমাদের যে পথ পাড়ি দিলেন প্রধানমন্ত্রী, তার দুই পাশে তার শিল্প, তার অবকাঠামো, তার উন্নয়ন, অর্থাৎ একটা চেহারা বেইজিংয়ে আসার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারলেন, নিজে দেখতে পারলেন বাস্তবে, কাগজে কলমে না, বাস্তবে দেখানোর জন্যই অত্যাধুনিক ট্রেনে করে দানিয়াল থেকে বেইজিংয়ে নিয়ে আসলেন। এটা এই ৫ ঘন্টা, অনেকে মনে হতে পারে যে এই ৫ ঘন্টা অপচয় কেন, দরকার কি ছিল? আকাশপথেই তো আসতে পারতেন মাত্র ১ ঘন্টায়। তো না, এটাও একটা কূটনীতির অংশ, এটাও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের একটা অংশ, যে তারেক রহমান আগে ইমপ্রেসড হইতে হবে যে তিনি যেই যোগাযোগ প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনে আসলেন, এতে তার একটা ইমপ্রেশন তৈরি হলো। তারপরে চারিদিক দেখতে দেখতে আসলেন যে চীনের উন্নয়ন, অবকাঠামোর চেহারাটা কি, একটা ধারণা তৈরি হলে প্রধানমন্ত্রীকে বশ করতে পারবে চীনার নেতারা খুব দ্রুতই। তারেক রহমানও দ্রুত, যে কথা তাকে ১০ বার বলতে হতো, সেই কথা একবারে তিনি বুঝতে পারেন, কারণ তিনি ইতিমধ্যে ৫ ঘন্টায় একটা ধারণা পেয়ে গেলেন। এই সফরের জন্য, এই নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের জন্য চীনকে প্রায় ১৮ মাস অপেক্ষা করতে হয়েছে, কারণ ইউনূস সরকার অনেক ক্যারিকেচার করেছে, সফরও করেছে, কিন্তু চীন জানে যে একটা রাজনৈতিক সরকার ছাড়া অন্তর্বর্তী কোনো সরকারের সঙ্গে কোনো চুক্তি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তারা যাবে না, এটা তাদের নীতিতে নেই। সেই কারণে চীনও অপেক্ষায় ছিল যে একটা রাজনৈতিক সরকার আসুক, তখন তারা তাদের সাথে নতুন বন্দোবস্তে যাবে, নতুন অর্থনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে, এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত। বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, ১৮ ঘন্টা তিনি মালয়েশিয়ায় কাটিয়েছেন রাষ্ট্রীয় সফরে, তারপরে চীনে আসার আগে তিনি মালয়েশিয়া হয়ে আসলেন। এটাও অন্য একটা কূটনৈতিক ভারসাম্যের একটা অংশ। যাই হোক, বিষয়টা হলো যে আজকে দেখছি যে চীনের গ্লোবাল টাইমস একটা কলাম, যে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পশ্চিমা প্রভাব কাটানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই চ্যালেঞ্জ, কারণ পশ্চিমারা চাপ দেয় যে এই চুক্তি করো, সেই চুক্তি করো, চীন থেকে দূরে থাকতে হবে, চীনের সামরিক বিমান কেনা যাবে না। এটা শুধু পশ্চিমা না, ভারতের দিক থেকেও সেই ভারত এবং পশ্চিমারা এই মুহূর্তে একাট্টা, এবং তাদের তীক্ষ্ণ নজর এই সফরের দিকে। এই সফরে আশা করা যাচ্ছে যে কিছু মেগা প্রকল্প, কিছু যৌক্তিক প্রকল্প, সবচেয়ে বড় কথা হলো যে এই সম্পর্কটা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের মধ্যে সীমিত না রেখে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে চীনকে গভীরভাবে যুক্ত রাখা, এটাই হচ্ছে তারেক রহমানের সফরের মূল উদ্দেশ্য। এবং চীনও আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চায় বাংলাদেশকে। এই বর্তমান ক্ষমতাসীন সরকার বিরোধী সব পক্ষকে দেখেছেন, গত ১৮ মাসে কিন্তু নিশ্চুপ বসেছিল না। ১৮ মাস এবং ৩ মাসে দফায় দফায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তারা নিয়েছে, ছাত্র, তরুণ, যুবক, সমস্ত পর্যায়ের, এবং তারা ধারণা দেওয়ার চেষ্টা করেছে চীন আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায়, বা তাদের উদ্দেশ্যগুলো তারা ব্যাখ্যা করেছে। তারা, মানে বলা যায়, একটা কনভিন্স করার চেষ্টা করেছে যে চীন
বাংলাদেশের উন্নয়নের একটি অপরিহার্য অংশ। বাংলাদেশের ভাগ্যোন্নয়নের সাথে চীন তার নিজের ভাগ্যকে সংযুক্ত করতে চায়। তো দেখা যাক চীনের এই সফরের মধ্য দিয়ে কি অর্জন হয় এবং ফলাফল কি হয়। তবে এর প্রভাব, এর বিশ্লেষণ নিয়ে, যেহেতু 5 দিনের একটি সফর, লম্বা সফর, নিশ্চয়ই নানা দিক নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ হবে। শুধু 5 দিন না, 5 দিন পরেও, অর্থাৎ ভূ রাজনীতিতে, বাংলাদেশের এই অঞ্চলের ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।